Hello, everybody. Welcome to the Way of Solution. 23rd July 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার আজকের পর্বে আমরা 22nd অ্যান্ড 23rd জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। সো এগেন আরও একবার ওয়েলকাম জানাই TWS একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশনে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে, যারা বাড়িতে বসে সেরা চাকরির প্রিপারেশন নিতে চাও তাদের জন্য বেস্ট একটা ওয়ে, বেস্ট একটা পথ TWS একাডেমি তোমাদের দেখাবে। অ্যান্ড অলওয়েজ আমরা আমাদের ট্যাগলাইন যেটা বলে থাকি, ইউর গেটওয়ে টু সাকসেস TWS একাডেমি। শুরু করছি আজকের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। প্রথম কোশ্চেন্স স্ক্রিনে। ভারতের প্রথম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে গড়ে তোলা হচ্ছে? বার্ড স্যাংচুয়ারি মিন্স পক্ষী অভয়ারণ্য। ভারতবর্ষের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বা এআই চালিত বার্ড স্যাংচুয়ারি গড়ে তোলা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র ইজ গোয়িং টু ওপেন দ্য ফার্স্ট এআই পাওয়ার্ড বার্ড স্যাংচুয়ারি অফ ইন্ডিয়া অ্যাট থানে ক্রিক ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি। থানেতে অবস্থিত ক্রিক ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি, যেটা মহারাষ্ট্রের থানেতে অবস্থিত, সেখানে ভারত এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বা এআই চালিত বার্ড স্যাংচুয়ারিটি গড়ে তুলতে চলেছে। পরের প্রশ্ন 2, ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় পতাকা দিবস পালন করা হয়? প্রতি বছর আমরা জাতীয় পতাকা দিবস পালন করে থাকি জুলাই মাস, অর্থাৎ 22nd জুলাই, 22শে জুলাই। অপশন সি রাইট অ্যান্সার হবে। ন্যাশনাল ফ্ল্যাগ ডে 2026 ইজ অবজার্ভড অন 22nd জুলাই 2026। আমরা এখানে জাতীয় পতাকা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখবো। এই যে 22শে জুলাই, এই দিনটাই কেন আমরা ভারতের জাতীয় পতাকা দিবস হিসাবে পালন করি? দেখো, ভারতের যে আমরা জাতীয় পতাকা দেখতে পাই, ভারতের জাতীয় পতাকার মূল যে নকশা সেটা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে স্ট্র্যাটেজিকে ভিত্তিক। গৃহীত হওয়ার তারিখ, এই যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাটি 1947 সালের 22শে জুলাই গণপরিষদে এটি ভারতের জাতীয় পতাকা হিসাবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। তাই এই দিনটাকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে বা ন্যাশনাল ফ্ল্যাগ ডে হিসাবে পালন করি। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি দেখি, জাতীয় পতাকা তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। এবং আমাদের ভারতের জাতীয় পতাকার যে কালার এবং ডিজাইন আছে, এর কিছু কিন্তু প্রতিটা অংশের মিনিং আছে, অর্থ আছে। যেমন জাতীয় পতাকার আমরা গেরুয়া রং যেটা আছে, সেই গেরুয়া বা স্যাফরন রংটা, এটা ত্যাগ, বীরত্ব এবং শক্তির প্রতীক হিসাবে কিন্তু পরিচিত। সাদা রং, সাদা শান্তি, সত্য এবং পবিত্রতার প্রতীক। সবুজ রং সমৃদ্ধি, উর্বরতা এবং প্রগতির প্রতীক বা উন্নয়নের প্রতীক হিসাবে এখানে সবুজ রংটা রিপ্রেজেন্ট করে থাকে। এছাড়া অশোক চক্র, ভারতের জাতীয় পতাকার আমরা সাদা রঙের মাঝখানে গাঢ় নীল বা নেভি ব্লু কালারের 24টি স্পক যুক্ত একটি অশোক চক্র দেখব। এই অশোক চক্রটি অশোকের সারনাথের চতুর্মুখী যে সিংহ স্তম্ভ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। এবং এই যে অশোক চক্র, এই অশোক চক্রটি জেনে রাখবে ন্যায়ের প্রতীক হিসাবে পালিত হয়। সো এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে এই কয়েকটা তথ্য জেনে রাখতে হবে। নেক্সট আমরা আজকে 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কি বলছে দেখি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 থেকে 25শে জুলাই 2026 সালে কোন দেশে সরকারি সফর করেছেন, যা কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর, সেই দেশে প্রথম সফর অ্যাকচুয়ালি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মালদোভা সফর করেছেন। দ্রৌপদী মুর্মু এই সময়ের মধ্যে 3টে দেশ সফর করছেন, একটি মালদোভা, আরেকটি রোমানিয়া এবং আরেকটি উত্তর ম্যাসিডোনিয়া। এই 3টি দেশ তিনি ভিজিট করবেন এবং সেখানে অলরেডি তিনি মালদোভা ভিজিট করেছেন এবং উত্তর ম্যাসিডোনিয়াও ভিজিট করেছেন। দ্রৌপদী মুর্মু উইল এম্বার্ক অন এ স্টেট ভিজিট টু মালদোভা from 19 to 25th July 2026. This is the first ever visit by an Indian president to Moldova. মালদোভাটি মালদোভা বা রোমানিয়া বা উত্তর ম্যাসেডোনিয়া, এগুলো হচ্ছে পূর্ব ইউরোপের কিছু দেশ। এবং মালদোভা বলে যে দেশটি আছে, এদের রাজধানীর নাম চিসিনাউ।
অ্যান্ড এটাকে অনেক সময় কৃষি নাও অনেকে উচ্চারণ করে থাকে, বাট এটা চিসি নাও হচ্ছে এর অরিজিনাল যে উচ্চারণ সেটি। এদের মুদ্রার নাম হচ্ছে মালডোভান লেউ, মালদোবার মুদ্রার নাম। এর পরবর্তী প্রশ্ন 4, ভারতের প্রথম ভাষা জাদুঘর যেটির নাম শব্দলোক, এটি কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম ভাষা জাদুঘর ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম শব্দলোক, এটি উদ্বোধন করা হয়েছে সম্প্রতিকালে কলকাতাতে। ইন্ডিয়াস ফার্স্ট ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম ইনোগ্রেটস ইন কলকাতা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা থেকে আমরা আপকামিং পরীক্ষাতে কিন্তু প্রশ্ন পেতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। এরপরের প্রশ্ন 5, 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম যেটা আছে সেটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বিল পাশ করে ইউরোপের প্রথম দেশ হিসাবে কোনটি ইতিহাস তৈরি করেছে? ইউরোপ বা ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কান্ট্রি হিসাবে আন্ডার 15 যারা আছে, 15 বছর কম বয়সী যারা আছে, তাদের জন্য সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়া ব্যান করেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে এখানে ফ্রান্স। ফ্রান্স ফার্স্ট ইন ইউরোপ টু ব্যান সোশ্যাল মিডিয়া ফর আন্ডার 15। কোশ্চেন্স 6, আজকে 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন আইআইটি গ্রিন হাইড্রোজেন সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে চলেছে? ভারতের আইআইটি হিসাবে গ্রিন হাইড্রোজেন সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে চলেছে আইআইটি কানপুর। দেখো, আইআইটি কানপুর টু এস্টাবলিশ সেন্টার অফ এক্সিলেন্স অন গ্রিন হাইড্রোজেন, এটা উত্তরপ্রদেশ রাজ্য বা উত্তরপ্রদেশের 2024 সালের একটি গ্রিন এনার্জি প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের অধীনে কিন্তু এটা স্থাপন করা হবে উত্তরপ্রদেশে, অ্যান্ড এটা আইআইটি কানপুরে স্থাপন করবে। আমুল ভারতবর্ষের লিডিং একটি ডেয়ারি স্টুডেন্টস ডেয়ারি কোম্পানি, যারা দুধ, দই, পনির ইত্যাদি তৈরি করে থাকে, বাটার ইত্যাদি তৈরি করে থাকে, তোমরা জানো নিশ্চয়ই। তো এই যে আমুল, তারা ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা স্থাপন করতে চলেছে? বুঝতে পারছো, বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা। অপশানে যে সমস্ত রাজ্যগুলো আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং আসাম, কোন রাজ্যে স্থাপন হতে চলেছে? পরবর্তীতে যারা যুক্ত হয়েছে সকলকে বলবো একটা করে লাইক করে ফেলো আজকের সেশনটির জন্য। আমুল কোম্পানি ভারতবর্ষের বৃহত্তম দই উৎপাদন কারখানা স্থাপন করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। আমুল ইজ কনস্ট্রাক্টিং দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কার্ড প্রোডাকশন প্লান্ট অ্যাট দ্য হাওড়া ফুড পার্ক ইন সাকরাইল, ওয়েস্ট বেঙ্গল। তো এটা স্থাপন কোথায় হবে? হাওড়ার ফুড পার্ক, যেটা সাকরাইলে অবস্থিত আছে, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের। যুক্তরাজ্যের নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের নতুন এআই মিনিস্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে কনিষ্ক নারায়ণকে। কনিষ্ক নারায়ণ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এআই মিনিস্টার ইন দ্য ইউকে ক্যাবিনেট। তিনি ইউকের এআই মিনিস্টার নিযুক্ত হয়েছেন ইউকে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্য থেকে। অ্যান্ড ইনি হচ্ছেন অ্যান ইন্ডিয়ান অরিজিন ম্যান ইন ইউকেস ফার্স্ট এআই মিনিস্টার। ইনি হলেন ইউকে বা যুক্তরাজ্যের প্রথম এআই মন্ত্রী, অ্যান্ড ইনি হলেন ভারতীয় বংশভূত। ইনি বিহারের কিন্তু বংশভূত একজন, আমাদের ভারতবর্ষে বিহারের সাথে তার কানেকশন আছে, অ্যান্ড ইন্ডিয়ান অরিজিন একজন ম্যান। সম্প্রতিকালে তোমরা জানো নিশ্চয়ই ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়েছে। অ্যান্ড্রি বার্নহ্যাম যিনি আছেন তিনি ইউকের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন। এর আগে ইউকে বা ইউনাইটেড কিংডমের আগের প্রাইম মিনিস্টার ছিলেন কিয়ার স্টামার, তিনি পদত্যাগ করার পরে অ্যান্ড্রি বার্নহ্যাম ইউকের নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছেন। এরপরের প্রশ্ন 9, সম্প্রতি 22nd 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। আর্টিকেল 370 বেস্ট সিনেমার কিন্তু খেতাব জিতেছিল, আমরা সকলে একটু আগে কিন্তু কয়েকদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। তো সেখানে প্রথম সাঁওতালি ভাষার ছবি হিসাবে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে কোনটি? সাঁওতালি ভাষা একটি উপজাতি ভাষা আমাদের ভারতবর্ষের, এবং ভারতের যে 22টি সাংবিধানিক ভাষা আছে তার মধ্যে সাঁওতালি ভাষা একটি। এই সাঁওতালি ভাষার ছবি হিসাবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে ইতিহাস তৈরি করলো, অপশন সিতে আছে সেটি আঙ্গিন বলে একটি সিনেমা। আঙ্গিন ইজ দ্য ফার্স্ট সান্থালি ল্যাঙ্গুয়েজ ফিল্ম টু উইন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। কোশ্চেন্স 10, মিশন গোল্ডেন স্পাইস। গোল্ডেন স্পাইস, স্পাইস মানে তোমরা জানো নিশ্চয়ই, মশলার কথা বলা হচ্ছে। তো এই প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে? মিশন গোল্ডেন স্পাইস প্রকল্প সম্প্রতি চালু করা হয়েছে মেঘালয় রাজ্যে। ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অ্যান্ড মেঘালয় সিএম লঞ্চ লাকাডং টার্মারিক মিশন গোল্ডেন স্পাইস। তো মিশন গোল্ডেন স্পাইস বলে যে মিশন, সেটা সম্প্রতিকালে লঞ্চ করা হয়েছে মেঘালয়ের চিফ মিনিস্টার, যার নাম কনরাড সাংমা, তিনি এবং আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তারা দুজনে মিলে লঞ্চ করেছে এই মিশন গোল্ডেন স্পাইস। এখানে কি হবে? এই মিশনের অধীনে লাকাডং বলে একটা বিশেষ হলুদ টারমারিক বা হলুদ উৎপাদন বৃদ্ধি পাবে, বা বৃদ্ধি সেটাকে তার উৎপাদন বৃদ্ধির জন্য এবং সেটাকে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর জন্য সম্প্রতি এই মিশনটা অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছে। ওকে, এই ছিল আমাদের আজকের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড অবভিয়াসলি প্রতিদিনের মতো আজকে কয়েকটা জিকে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করব। ইম্পর্টেন্ট মিক্সড কয়েকটা জিকে প্রশ্ন আছে। তো পরবর্তীতে আরও একবার সকলকে বলবো, শেয়ার করো এবং লাইক করো। TWS একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো চলছে, তুমি অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। চলো আমরা আজকে প্রথম প্রশ্ন দেখি কি বলা হচ্ছে। ফার্স্ট কোশ্চেন্স বলা হচ্ছে, দ্য স্পিরিট অফ লস বইটি ট্যাশ এর লেখা। কোন ব্যক্তি লিখেছেন? একজন বিখ্যাত দার্শনিক এবং ফ্রেঞ্চ দার্শনিক মন্তেস্কু, তিনি লিখেছেন দ্য স্পিরিট অফ লস শীর্ষক গ্রন্থটি। অস্কার 2026-এ সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? অস্কার 2026-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। তিনি সিনার্স সিনেমার জন্য এটা পেয়েছেন, সিনার্স সিনেমার জন্য। আর বেস্ট মুভি হয়েছে কোনটি? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, সেটি বেস্ট মুভি বা সেরা সিনেমার খেতাব জিতেছে 2026-এর অস্কার। অস্কার পুরস্কার 24টি বিভাগে দেয়া হয়ে থাকে, এটা জেনে রাখবে। প্রথম দেওয়া হয়েছিল 1929 সালে। ওড়িশার বাদাম পাহাড় খনি কিসের জন্য বিখ্যাত? ভারতের ওড়িশা রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে, জেনে রাখবে, এটাকে আমরা খনিজ উৎপাদন, এখান থেকে বিভিন্ন খনিজ প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, যেমন আকরিক লোহা। তো ওড়িশার বাদাম পাহাড় অ্যাকচুয়ালি আকরিক লোহা উৎপাদনের জন্য বিখ্যাত। ওড়িশা ভারতের বৃহত্তম আকরিক লোহা এবং নিকেল নিকেল ও বক্সাইট, যেটা থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এইগুলির উৎপাদক। তাহলে কোন রাজ্য ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আকরিক লোহা, নিকেল এবং বক্সাইট উৎপাদন করে? ওড়িশা রাজ্য। ইউএনডব্লিউটিও বা বিশ্ব পর্যটন সংস্থা, ইউএন মানে ইউনাইটেড নেশনস, ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা বিশ্ব পর্যটন সংস্থা, এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ইউএনডব্লিউটিও বা বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর অবস্থিত, মাই ডিয়ার স্টুডেন্টস, মাদ্রিদ। মাদ্রিদটা হচ্ছে স্পেনের রাজধানীর নাম। আচ্ছা, আরো একটা এরকম সংস্থা আছে যেটার নাম শুধু ডব্লিউটিও। ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় আছে? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডের। নেক্সট কোশ্চেন 5, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ মীমাংসার জন্য আন্তঃরাজ্য পরিষদ কোন অনুচ্ছেদে আছে? কেন্দ্র এবং রাজ্য বা কোনো রাজ্যের মধ্যে যদি বিবাদ বাধে, তার জন্য একটা বিশেষ সংস্থা বা সংবিধানেই একটা বিশেষ পরিষদের কথা বলা হয়েছে, কাউন্সিলের কথা বলা হয়েছে, যার নাম ইন্টারস্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ। এরা কেন্দ্র রাজ্যের মধ্যে বিবাদ মীমাংসা করে এবং এটি ভারতের সংবিধানের 263 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত কোন বন্দরটিতে পলি জমার সমস্যা একটি প্রধান বাধা? পলি জমার সমস্যা একটি প্রধান বাধা কলকাতা বন্দরে। কলকাতা বন্দর যেহেতু একটা নদী বন্দর এবং এই নদীতে একদমই নদীর আমরা জানি মোহনা অঞ্চলেই প্রায় অবস্থিত কলকাতা বন্দর, আর নদী তার নিম্ন গতিতে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করে। তো কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এই টাইপের বন্দরগুলোর প্রধান সমস্যা, নদী বন্দরগুলোর প্রধান সমস্যা এখানে পলি জমে থাকে। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম নবাব ছিলেন? বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, আর শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। ভারতের অর্থনীতি মূলত কোন প্রকৃতির? ভারতের অর্থনীতি মূলত মিশ্র প্রকৃতির বা মিক্সড প্রকৃতির। ভারত এই মিক্সড প্রকৃতির অর্থনীতি সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানিং ছিল সেই 5 ইয়ার প্ল্যানিং এ গ্রহণ করেছিল। লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের লোকনৃত্য। মানুষের পরিপাকতন্ত্রে কোন অঙ্গে খাদ্যের প্রধান পরিপাক ঘটে? মানুষ যখন খাদ্য খেয়ে থাকে তার যে মুখগহ্বর থেকে শুরু করে একদমই আমরা দেখব আমাদের যে বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, এই সমস্ত জায়গা, পাকস্থলী, সমস্ত জায়গাতে মানুষের খাদ্য পরিপাক হতে থাকে। বিভিন্ন ধরনের এনজাইম থাকে যারা খাদ্যের বিভিন্ন অণু যেগুলো থাকে, খাদ্যের যে বিভিন্ন প্রোটিন, ফ্যাট ইত্যাদি কিন্তু ভেঙে থাকে এবং খাদ্যকে পরিপাক করে, সেখান থেকে নিউট্রিশন আমাদের শরীর গ্রহণ করে। সো এখানে মানুষের যে পরিপাক সেটা সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে এবং প্রধানত ঘটে সবচেয়ে শেষে, সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র যেটা আছে সেখানে। তো অপশন সি রাইট অ্যান্সার। একটা বাড়ির কাজ দেওয়া থাকবে, মৌলিং ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট বক্সে অবশ্যই সকলে এটার উত্তর জানাবে। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট অনেকদিন পড়া হয় না ক্লাসে। আচ্ছা, ফার্স্ট কমেন্ট, সাবিত্রী শ, স্যার মাঝে মাঝে একদিন করে ক্লাস অফ হয়ে যায় কেন? দেখো সাবিত্রী, আমি তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাই না খুঁজে। কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজাটাও একটা অনেক বড় চাপের বিষয়। এখন একটু নিউজ ক্রাইসিস চলছে বলতে গেলে। নিউজ চলছে মানে নিউজ তো প্রচুর আছে, বাট নিউজগুলো পরীক্ষায় আসার মতো নিউজ আমরা আপাতত পাচ্ছি না।
তো সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিন পাই, কোনোদিন দুটো একটা পাই, কোনোদিন তিনটে পাই। তো দুটো তিনটে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ক্লাস আমার তো মনে হয় ওর্থ নয়। তাই আমরা একদিন দুদিন মাঝে মধ্যে একটু অফ করে ফেলি ক্লাসটা। ওটা আমি করলে করাতে পারি, বাট একটা দুটো কোশ্চেন্সের জন্য আর ওই কারণে আমার ক্লাস করানো হয় না। আমি করাই না আর কি। পরের দিনে আমি সেগুলো ইনক্লুড করে দেই। আচ্ছা স্যার, এখন কি ডব্লিউপির ব্যাচে জয়েন করা যাবে? হ্যাঁ, জয়েন করা যাবে। নতুন ব্যাচ আছে তো আমাদের ডব্লিউপির। স্যার তারপরে আবার অনেকেই কমেন্ট করেছে এখানে, যেমন প্রশান্ত রয় উত্তর করেছে, প্রশান্ত রয়, সাহিল রানা শেখ হোমওয়ার্কের উত্তর করেছে, কোয়েল দে উত্তর করেছে, শ্যামলী রয়, দেন হচ্ছে সীতারাম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার জন্য আমাকে থ্যাঙ্কস বলছে, থ্যাংক ইউ। দীপ মালিক, বুলা বিশ্বাস, হাসি অলওয়েজ স্মাইল হোমওয়ার্কের উত্তর করেছে, রিয়া ঘোষ, আরও অনেকেই উত্তর করেছে। সকলকেই কনগ্রাচুলেশনস। অ্যান্ড নন্দা সাও, তারপরে হচ্ছে স্টেপ আপ বলে একজন গুড মর্নিং লিখেছে। যাই হোক, লিলি, জ্যোৎস্না পাল, মুনমুন পাতি, E9K, কি নাম এগুলো তোমাদের? যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবে সকলে। পরের দিনে ক্লাসে আবার দেখা হবে। আমি চেষ্টা করি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার, বাট প্রতিদিন যদি কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ না পাই, বলো সেটা আমার তো দোষ নয় এটা। তাহলে আমাকে নিউজওয়ালা বা সবাইকে বলতে হবে প্রতিদিন নিউজ করতে। এখন একটু নিউজ কখন বেশি হয় জানো? যখন বছরের শুরু বা বছরের শেষ এরকম সময়ে, অথবা কিছু কিছু মাস থাকে, মান্থ থাকে, যেই মান্থগুলোতে প্রচুর পরিমাণে নিউজ পাওয়া যায়, যেমন আগস্ট মাস, হ্যাঁ, জানুয়ারি মাস, এই মাসগুলোতে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়। মেনলি পরীক্ষা এগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। দেখা যাক, আমরা নেক্সট ক্লাসে আবারও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এমনিতে আমি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সই করাই, ফালতু কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে তোমাদের লাভ হবে না, এক্সট্রা চাপ বৃদ্ধি করা হবে তোমাদের উপরে। তাই বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে প্রতিদিনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।